হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তীর্থস একাডেমি। তো আমার নাম হচ্ছে তীর্থ, আর তোমরা আমার চ্যানেল তীর্থস একাডেমিতে এরকম কেসিনাক রিলেটেড ভিডিও আমি এখানে আপলোড করে থাকি। আর হচ্ছে গিয়ে প্রশ্নমালা 30-এর আজকে আমরা অঙ্ক করব। কেসিনাক ক্লাস 5-এর 26 থেকে 30 অঙ্ক পর্যন্ত আমরা অঙ্ক করব। তো 26 থেকে 30 নম্বর অঙ্ক হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এক্সাম বেসিসে হোক বা এগুলো করলে তোমাদের আরও অঙ্কের স্কিল বাড়বে। তো আশা করি তোমরা সবাই কোয়েশ্চেনগুলোকে ভালো করে পড়েছো আর বাড়িতে হয়তো 1 থেকে 2বার নিজে থেকে চেষ্টা করেছো, তারপরে ভিডিও সলিউশন দেখতে এসছো, তাহলে কি তোমাদের আরও আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হবে, ওয়ে অফ থিঙ্কিংটা বাড়বে। তো চলো আর না বেশি কথা বলে শুরু করা যাক 26 নম্বর অঙ্ক। তো 26 নম্বর অঙ্কে কী বলছে চলো দেখে নিই। বলছে কোনো সম্পত্তির 7/15 অংশের মূল্য আমাদের বলে দিয়েছে 4,340 টাকা হলে উহার 7/8 অংশের মূল্য কত। এইসব অঙ্কগুলো তোমরা খুব একটা ছোট্ট উদাহরণ দিয়ে যদি তোমরা বুঝতে চাও, যদি 15টা লেসের দাম যদি 150 টাকা হয়, তাহলে 10টা লেসের দাম কত। তাহলে আমরা ঐকিক নিয়ম লাগাই না কি না, 15টা লেসের দাম যদি 15 টাকা 150 টাকা, তাহলে একটা লেসের দাম 1500, 150 ভাগ 15 টাকা, তাহলে 10টা লেসের দাম কত না, তারপরে সেটা 10 দিয়ে গুণ করে দিই। 150 ভাগ 15 গুণ 10 আমাদের চলে আসবে এখানে 10 গুণ 10 সমান সমান 100 টাকা। ঠিক সেরকমভাবেই আমাদের এখানে লেসের জায়গায় বলে দিয়েছে হচ্ছে কি না সম্পত্তির অংশ, না 7/15 অংশের মূল্য এত হলে 7/8 অংশের মূল্য কত। তো খুব সহজেই আমরা অঙ্কটা সলভ করে নিতে পারবো। তো লেখাটা দেখো কিরমভাবে লিখবে, খুবই সোজা লেখা। না ধরি, আগে ধরে নিতে হবে যে মোট সম্পত্তি আমরা কত ধরছি না 1 অংশ ধরছি। তাহলে ধরি মোট সম্পত্তি, আশা করি হাতের লেখা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না, সমান সমান 1 অংশ। তাহলে 1 অংশ আমাদের মোট সম্পত্তি হয়ে গেল। তাহলে 7/15 অংশ সমান সমান, এখানে প্রশ্নানুসারে লিখতেও পারো যে প্রশ্নানুসারে 7/15 অংশের মূল্য সমান সমান 4,340 টাকা। সুতরাং 1 অংশের মূল্য সমান সমান 4,340 ভাগ 7/15 টাকা। সুতরাং আমাদের কত বার করতে বলেছে, 7/8 অংশের মূল্য কত। তো 7/8 অংশের মূল্য সমান সমান 4340 ভাগ 7/15 কি হয়ে যাবে না গুণ হয়ে যাবে, তো গুণ 7/8 টাকা। তো এবার আমাদের এইটাকে খালি সলভ করতে হবে। আশা করি তোমরা ভগ্নাংশের ভাগ আর গুণ খুব ভালো করে শিখেছো। তাহলে তোমরা জানো এখানে কি হয়, ভাগ হলে এটা উল্টে গুণ হয়ে যায়। তো 15/7 গুণ 7/8। এবার দেখো 7 কেটে যাবে, 8কে 4,340 দ্বারা কাটাকুটি যায় না, সেজন্য আমরা ডাইরেক্ট এটাকে কি করব, গুণ করে তারপরে ভাগ করে দেব টোটালটা বাই 8। তাহলে দেখো 15-র সাথে যদি 4340কে যদি আমরা গুণ করি তাহলে কত আসবে, রাফে তোমরা এগুলো করে নেবে। তো এখানে 15, 0, 4 5 20, 0, হাতে আছে 2, 3 5 15, 2 17, 7, হাতে আছে 1, 4 5 20 আর 1 21 গুণ 0 4 3 4। তাহলে আমাদের বেরিয়ে গেলো 0 0 4 7 11 1, হাতে আছে 1, 3 1 4 1 5, 4 2 6। তো 6 5 1 0 0 ডিভাইডেড বাই 8। এবার আমাদেরকে কি করতে হবে, এটাকে ভাগ করতে হবে 8 দিয়ে। তাহলে 6 5 1 0 0 বাই 8, তাহলে 6 5 1 0 0। তাহলে দেখো এখানে 8 8 64 হয়, এখানে 1 1 8 2 16 বেশি হয়ে যাচ্ছে, 8 1 8, 3 0 30, 4 7 28, সরি 4 8 32 হয়, 3 8 24, 6 আর এখানে 0 আর 7 8 56। তাহলে 4 দশমিক দিয়ে আমরা 0 আনতে পারি, তো দশমিক দিয়ে 0, 5 8 কত হয়ে গেল আমাদের 40। তাহলে এত টাকা আমাদের বেরিয়ে গেল না, 8137.5 টাকা। তাহলে আমরা এখানে 8137.5 টাকা মানে আমরা কি লিখতে পারি, 8137 টাকা 50 পয়সা। আশা করি বোঝা গেছে, অঙ্কটা খুব সহজ ছিল, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের উত্তর লিখে দেবে যে উত্তর কিনা ওই সম্পত্তির 7/8 অংশের মূল্য সমান সমান 8137 টাকা 50 পয়সা। চলো নেক্সট অঙ্কে মুভ করা যাক। 27 নম্বর অঙ্ক দেখো তোমাদের কি বলছে।
27 নম্বর অঙ্ক বলছে যে কোন সম্পত্তির 2/3-4 অংশ আমি কিনলাম, কিনে আমার অংশের 3/4 অংশ 1200 টাকায় বিক্রয় করিলাম। তাহলে সমস্ত সম্পত্তির মূল্য কত? ঠিক আগের অঙ্কটার মতোই বলছে কোনো সম্পত্তির 2/3-4 অংশ। তাহলে 2/3-4 অংশ সমান সমান কত অংশ আগে আমরা বের করিনি। তাহলে 2/3-4 তার মানে কি 2/3 এর মানে কি গুণ 2/3 গুণ 4/5, তাহলে সমান সমান 4 দুগুণী 8, তাহলে 8/15 অংশ। তাহলে এখানে খালি একটু মানে ডিফিকাল্ট করে লিখেছে, মানে কঠিন করে লিখেছে 2/3-4, এটার জায়গায় আমাদের যদি এটা না দিয়ে যদি আমাদের দিত 8/15 অংশ তাহলেই হয়ে যেত। তাহলে আমরা এখন ধরছি কোনো সম্পত্তির 8/15 অংশ আমি কিনেছি এবং আমার অংশের আবার 3/4 অংশ বিক্রয় করেছি। মানে আমার অংশ কত, এখন 8/15 অংশ কিনেছি, সেটাই এখন আমার অংশ। কারণ কি আমি 8/15 অংশ কিনেছি, আমার অংশের মানে 8/15 অংশের কত 3/4 অংশ, মানে গুণ 3/4 অংশের এর আছে যেহেতু 3/4 অংশ মানে কত 3/8 24, 4/15 60, মানে 24/60 অংশ আমি কি করেছি বিক্রি করে দিয়েছি। কত টাকায় না 1200 টাকায়। তাহলে এত অংশ সমান সমান কত বেরিয়ে গেল 1200 টাকা। আর মোট সম্পত্তি আমরা এক অংশ ধরে নেব, তাহলে মোট সম্পত্তি এক অংশ, তাহলে 24/60 অংশ সমান সমান 1200 টাকা। তাহলে এক অংশ সমান সমান কত, 1200 দিয়ে এটাকে ভাগ করে দিলেই হয়ে যাবে। কিন্তু এটা আমাদেরকে লিখে করতে হবে, কিরমভাবে লিখে করবে সেটাই এখন আমি তোমাদেরকে দেখাবো। না প্রথমে লিখতে হবে যে ধরি মোট সম্পত্তি সমান সমান এক অংশ, ভালো কথা ধরে নিয়েছি। তাহলে আমি কিনলাম মোট সম্পত্তির কত অংশ, সম্পত্তির 2/3-4 অংশ। যেটা সমান সমান কত হয় 4 দুগুণী 8 আর 3/5 15, আমরা আগেই করেছি 8/15 অংশ। কিন্তু আমি বিক্রি করলাম, তাহলে আমি বিক্রি করলাম সেম মোট সম্পত্তির কত অংশ না 8/15 অংশের। আমি কিনেছি যত অংশ কিনেছি, দেখো এখানে লিখেছি আমি কিনিয়া আমার অংশে, তাহলে আমি যতটা কিনলাম সেটাই তো আমার অংশ। আমার অংশ এখন কত 8/15 অংশ, 8/15 অংশের 3/4, তাহলে গুণ 3/4 অংশ। দেখো এখানে কাটাকুটি করা যায়, তাহলে 3 একে 3, 3/5 15, 4 একে 4, 4 দুগুণী 8। তাহলে দেখো এখানে কত হয়ে গেল 2 একে 2 উপরে আর এখানে নিচে 5 একে আছে, মানে হচ্ছে 2/5 অংশ। আশা করি কাটাকাটিটা বোঝা গেছে। এবার আমি বিক্রি করলাম 2/5 অংশ কত টাকায় 1200 টাকায়। তাহলে প্রশ্নানুসারে আমি যতটা অংশ বিক্রি করলাম, মানে কত অংশ 2/5 অংশ, এটার দামই কত না 1200 টাকা। তাহলে সুতরাং এক অংশ সমান সমান কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, ঐকিক নিয়মে এখানে এক আসলে এটা দিয়ে মেনটা দিয়ে কি হয়ে যায় না ভাগ হয়ে যায়। তাহলে 1200 ভাগ 2/5 টাকা, এটা সমান সমান কত টাকা আমাদের বার করতে হবে। তাহলে কি হয়ে যায় ভগ্নাংশের ভাগ উল্টে গুণ হয়ে যায়, তাহলে 5-এর 2, তাহলে 2-এর সাথে 12 কাটলে 6 দুগুণী 12 আর লাস্টে দুটো শূন্য পড়ে থাকে। এত টাকা সমান সমান হচ্ছে, এবার উপরটায় গুণ করে দিতে হবে, নিচে খালি এক পড়ে থাকলো, তাহলে 5-6 30, তার মানে 3000 টাকা হচ্ছে মোট সম্পত্তির মূল্য। তাহলে মোট সম্পত্তির মূল্য কত 3000 টাকা। আশা করি অঙ্কটা বোঝা গেছে। এবার চলো নেক্সট অঙ্কে মুভ করা যাক। 28 নম্বর অঙ্কে দেখো কি বলছে না, এটা খুব ভালো অঙ্ক, ঠিক আছে। বলছে একটি বাঁশের 2/5 অংশ কাদায় পোতা ছিল, 3/10 অংশ জলের ভিতর ছিল এবং 6 হাত জলের উপরে ছিল। তাহলে বাঁশটি মোট কতটা লম্বা। তো এইসব অঙ্কের ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো না, মোট বাঁশটাকে আমাদের কি ধরে নিতে হবে, এক অংশ ধরে নিতে হবে, যেহেতু আমরা মোট বাঁশ যতটা কত হাত লম্বা চেয়েছে। আর একটা না একটা তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দেবে যেটাতে কোনো অংশ থাকবে না, ডাইরেক্ট তোমাদের একটা কোনো রাশি টাকা বা এখানে দেখো হাত বলে দিয়েছে, এখানে মিটারও হতে পারতো 6 মিটার, ঠিক আছে। এখন হাত একটা পরিমাপের একক, সেজন্য 6 হাত বলে দিয়েছে। তো এইটার সাথে আমাদের অংশটাকে ম্যাচ করাতে হবে যে এত অংশ সমান সমান 6 হাত, সেটাই আমাদের বার করতে হবে। তাহলে এখানে কি বলছে জলের উপরে ছিল 6 হাত, তাহলে আমাদেরকে বার করতে হবে যে জলের উপর বাঁশের কত অংশ ছিল। তাহলে অত অংশ সমান সমান 6 হাত আমরা লিখতে পারবো প্রশ্নানুসারে।
তাহলে এখন আমাদের মেন টার্গেট হচ্ছে জলের উপর কত অংশ ছিল সেটাকে বার করে নেওয়া। তাহলে আমরা এখানে দেখো লিখছি যে ধরি মোট বাস সমান সমান 1 অংশ। কাদায় পোতা ছিল কত? কাদায় পোতা ছিল কত অংশ? 2/5 অংশ। জলের ভিতর কত ছিল? 3/10 অংশ। তাহলে এবার দেখো, যদি আমি একটা বাঁশ আঁকি তোমাদের সুবিধার জন্য, ধরো এখানে এরকম একটা বাঁশ আছে এরকম, ঠিক আছে, এই যে বাঁশ, মুখটা করি, হ্যাঁ। তো আর এখানে তোমাদের ধরো জল আছে, ধরো এত অবধি আমাদের জল আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের জল ধরে নাও। তো যাই হোক, তো এখানে আমাদের পুরো জল আছে, বাসটার উপরে আর রাখছি না, এটা ধরো আমাদের পুরোটা জল আছে এখানে, ঠিক আছে। তো তোমরা বুঝতেই পারছো যে দেখো এইটা আমাদের কত না জলের উপর আছে। ও হ্যাঁ, এখানে কাদাও বলেছে, কাদাটাকে আমি পয়েন্ট আউট করতে ভুলে গেছি। ধরো এটা কাদা, তো এখানে ধরো এরকম কাদা আছে, কাদাটা নিচে হবে, ভুল করছি আমি, সরি, প্রথম থেকে আঁকি। তো কি বলছে, প্রথমে ছিল হচ্ছে কাদা, ঠিক আছে। তাহলে এই যে কাদা এখানে আছে, কাদা এখানে আছে, তারপর আছে হচ্ছে জল, ঠিক আছে। প্রথমে কাদায় আছে, তারপরে এখানে জল আছে, হলো। আর বাদ বাকিটা আমাদের কি আছে না, জলের উপর আছে, জলের উপর বাদ বাকি অংশটা আছে, ঠিক আছে। আশা করি বোঝা গেছে এবার যে কিরমভাবে জিনিসটা হচ্ছে। তো এখানে আমাদের বলেছে কাদায় আছে কত অংশ, দেখো 2/5 অংশ। আবার বলে দিয়েছে জলের ভিতর কত অংশ আছে, 3/10 অংশ। তাহলে আমাদের যদি জলের উপর কত অংশ আছে সেটা বার করতে গেলে কি করতে হবে না, এই টোটালটাকে, মানে টোটাল বাস আমরা ধরে নিয়েছি আবার 1 অংশ, তাই তো। টোটাল বাসের থেকে যদি জল আর কাদায় মিলিয়ে যতটা, সেটা যদি বাদ দিয়ে দিই, তাহলেই তো এইটা আমাদের বেরিয়ে যাবে যে জলের উপর কতটা আছে। তাহলে আমাদের বার করতে হবে যে জল আর কাদা মিলিয়ে বাসের কত অংশ আছে। সুতরাং জল ও কাদার ভিতর আছে কত অংশ, সমান সমান 2/5 অংশ যোগ 3/10 অংশ। এটা আমাদের বার করতে হবে। তাহলে জল আর কাদা মিলিয়ে মোট কত অংশ আছে, 10 আর 5 আর 10-এর লসাগু হয় 10, ঠিক আছে। এখানে 4 যোগ 3, মোট 7/10 অংশ আমাদের জল ও কাদার মধ্যে আছে। তাহলে তাহলে জলের উপর কত অংশ আছে বাদ দিয়ে দিতে হবে। সুতরাং জলের উপর আছে কত অংশ, সমান সমান 1 অংশের থেকে আমাদের কত বাদ দিতে হবে, 7/10 অংশ। কারণ কি মোট বাস আমাদের কত, 1 অংশ, আর জল আর কাদায় মিলিয়ে আছে 7/10 অংশ। এই দুটোকে বিয়োগ করে দিলে, মোট বাসের থেকে এটাকে বিয়োগ করে দিলেই কী হবে, জলের উপর কতটা আছে সেটা বেরিয়ে আসবে। তাহলে 10, এখানে 10 - 7 সমান সমান 3/10 অংশ। আর এই তাহলে আমাদের বেরিয়ে গেল যে জলের উপর কত অংশ আছে, 3/10 অংশ। কিন্তু দেখো প্রশ্নে বলে দিয়েছে জলের উপর কত হাত আছে, 6 হাত আছে বাসটির। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্নানুসারে 3/10 অংশ সমান সমান কত না 6 হাত। তাহলে 1 অংশ সমান সমান, আর 1 অংশই আমরা কি ধরেছিলাম, মোট বাস ধরেছিলাম, আর আমাদের মোট বাস লাগবে কত, তাহলে 6 ভাগ 3/10 হাত। তাহলে ভাগটা উল্টে কি হয়ে যাবে, গুণ, আর ওটাও উল্টাবে, তাহলে 3, 2, তাহলে 20 হাত লম্বা হচ্ছে আমাদের বাসটা। আশা করি এই অঙ্কটাও খুব ভালো করে বোঝা গেছে। এবার চলে আসি আমরা 29 নম্বর অঙ্কে। 29 নম্বর অঙ্কে দেখো কি বলছে, যে আমার নিকট যত টাকা আছে তাহার 3/16 অংশ আমি ককে দিলাম, ককে দিলাম, 1/4 অংশ খকে দিলাম, এবং অবশিষ্ট 36 টাকা গকে দিলাম। সেম বাসের মতো অঙ্ক, আশা করি তোমরা ধরে ফেলেছো এতক্ষণে। যদি না ধরে থাকো আবার আমি বলছি,
যে দেখো এখানে এইসব অঙ্কে সবসময় যেটা না বলে দেওয়া থাকবে সেটাকে ধরে নিতে হবে। যেমন দেখো এখানে বলে দিয়েছি আমার নিকট যত টাকা আছে, তাহলে আমি ধরে নেব আমার নিকট মোট 1 অংশ টাকা আছে। তাহার 3/16 অংশ ককে দিলাম এবং 1/4 অংশ খকে দিলাম। এবার এই অবশিষ্ট দেখো এটা আমাদেরকে ইনফরমেশনটা বলে দিয়েছে, অংশ বাদ দিয়ে একটা একক, অ্যাকচুয়াল এককে, যেমন এখানে টাকা আগেরটাতে হাত বলে দিয়েছিল, যেখানে 36 টাকা বলে দিয়েছে গকে দিলাম। তাহলে কোন টাকাটা দিয়েছে না অবশিষ্ট, মানে আমার কাছে যত টাকা ছিল সেখান থেকে আমি ক আর খকে দেওয়ার পর যে অংশটা বেঁচে থাকে সেই অংশটা আমি গকে দিয়েছি, আর সেই অংশটাই সমান সমান আমরা কি করতে পারবো 36 টাকা। তাহলে আমাদের এখানে আমাদেরকে প্রধানত জিনিস বার করতে হবে না আমি গকে আমার টাকার কত অংশ দিয়েছি, সেই অংশটা সমান সমান আমরা 36 টাকা করতে পারবো। তারপরে আমার কাছে মোট কত টাকা আছে বেরিয়ে যাবে না, এত অংশ সমান সমান 36 টাকা, তাহলে 1 অংশ সমান সমান কত, আর সেখান থেকে আমরা 1 অংশের যেই ভ্যালুটা পেয়ে যাব তখন আমরা 3/16 আর 1/4 অংশের ভ্যালু আমরা মানে মানটা আমরা কত টাকা সেটা আমরা এমনিই বার করতে পারবো। তো দেখো অঙ্ক করলেই তোমরা অঙ্কটা বুঝতে পারবে। প্রথমে সবার আগের কাজ হচ্ছে ধরে নেওয়া, ধরি আমার নিকট মোট 1 অংশ আছে, ঠিক আছে। সুতরাং ককে দিলাম 3/16 অংশ, খকে দিলাম 1/4 অংশ। সুতরাং ক ও খকে মোট দিলাম কত অংশ না 3/16 যোগ 1/4 অংশ। এটা সমান সমান কত না 4 আর 16 লসাগু হচ্ছে তোমাদের 16, আর এখানে হচ্ছে 3 যোগ এখানে 4 একে 4, তাহলে এত অংশ। তাহলে এত অংশ সমান সমান হচ্ছে গিয়ে 7/16 অংশ আমি ক আর খকে মোট দিয়েছি। সুতরাং অবশিষ্ট গকে দিলাম, তাহলে অবশিষ্ট কত, এইগুলো তোমরা বাচ্চাতেই করেছো যে আমার কাছে 10 টাকা ছিল, আমি তার মধ্যে থেকে 2 টাকা আর 3 টাকা একজনকে দিয়ে দুজনকে দিয়ে দিলাম, তাহলে টোটাল 5 টাকা দুজনকে দিলাম, তাহলে অবশিষ্ট আমার কাছে কত পড়ে থাকলো 10 বিয়োগ 5 সমান সমান 5 টাকা। তো সেরকমই আমার কাছে 1 অংশ ছিল, আমি 3/16 আর 1/4 অংশ দিয়ে দিয়েছি, তাহলে মোট কত দিয়ে দিয়েছি 7/16 অংশ। দেখো যোগ করে পেয়েছি। এবার আমাদের অবশিষ্ট বার করতে গেলে মোট আমার কাছে 1 অংশ ছিল, সেখান থেকে আমরা যতটা দিয়ে দিয়েছি 7/16 অংশ বিয়োগ দিয়ে দেবো, সেটাই আমাদের অবশিষ্ট পড়ে থাকবে, যেটা আমরা কাকে দেবো গকে। তাই 16 এখানে 16 বিয়োগ 7। আশা করি তোমরা ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ খুব ভালো করে শিখেছো, নাহলে কিন্তু এইসব অঙ্কে খুব অসুবিধা হবে। এগুলো খুব নর্মাল যোগ আর বিয়োগ। তার এখানে হয়ে গেল আমাদের হচ্ছে 7 9 16, তাহলে 9/16 অংশ আমি গকে দিয়েছি। এবার দেখো 9/16 অংশ সমান সমান কত 36 টাকা। দেখো এখানে টাকাতে বলে দিয়েছি আর আমরা অংশে বের করেছি, তাহলে আমরা লিখতে পারি যে 9/16 অংশ সমান সমান 36 টাকা, আর 1 অংশ সমান সমান কত, আর 1 অংশের মানটা বেরিয়ে গেলে এখানে আমরা দেখো ধরে নিয়েছি যে আমার নিকট মোট 1 অংশ টাকা ছিল। তাহলে আমরা এখন লিখবো প্রশ্নানুসারে 1 অংশ সমান সমান 9/16 অংশ সমান সমান ওটাই অবশিষ্ট যেটা আমরা দিয়েছি হচ্ছে গকে সমান সমান 36 টাকা। সুতরাং 1 অংশ সমান সমান কি করতে হবে না 36 ভাগ 9/16। সবসময় মনে রাখবে এদিকে 1 হলে 1 আসলে এটা ভাগ হবে, এটাই হচ্ছে আমাদের রৈখিক নিয়ম। তাহলে 36 গুণ 16/9, আর এখানে 9 সাথে 9 1 কে 9, 4 নং 36, কাটাকুটি হয়ে গেল এত টাকা। তাহলে 4 গুণ 16, 4 16 হচ্ছে 64 টাকা। তাহলে আমার নিকট মোট কত টাকা ছিল 64 টাকা। সুতরাং আমার নিকট ছিল 64 টাকা, এটা বেরিয়ে গেল। এবার দেখো 1 অংশ সমান সমান 64 টাকা, ঠিক আছে। আমরা কি জানি 1 অংশ সমান সমান 64 টাকা। তাহলে 3/16 অংশ কাকে দিয়েছি ককে, আর আমাদের বলছে কে কত টাকা পেলো। গয়ের টাকাটা তো আমরা জানি 36 টাকা, তাহলে ক আর খয়েরটা বের করতে হবে না। ক কত পেয়েছে 3/16 অংশ, তাহলে আমরা কি জানি 1 অংশ সমান সমান 64 টাকা, তাহলে 3/16 অংশ সমান সমান সেটা আমাদের বার করতে হবে। তাহলে 3/16 অংশ সমান সমান
64 গুণ 3 16, 16কে 64 দিয়ে কাটলে 16 1 16, 4 16 64, তাহলে 3 4 12 টাকা। তাহলে ক পেলো 12 টাকা, আমি এখানে দাগ টেনে লিখি, ক পেলো সমান সমান 12 টাকা। এবার খ, আবার এক অংশ সমান সমান 64 টাকা। এবার বুঝতেই পেরে গেছো যে 64-র সাথে গুণ করতে হবে, তাহলে 1/4 অংশ সমান সমান কী হয়ে যাবে, 64 গুণ 1/4, 4 1 4, 4 16 64 টাকা। তাহলে খ পেল 16 টাকা। তাহলে এটাই আমাদের উত্তর বেরিয়ে গেল, 12 16 আর হচ্ছে গিয়ে আমাদের 64 টাকা। এবার আজকের শেষ অঙ্ক এই ভিডিও, এটাও খুব সোজা অঙ্ক। তোমরা এটা পরপর দুটো অঙ্ক এরকমভাবে যদি করে থাকো বুঝে, তাহলে এই অঙ্কটা নিজে থেকেই পারার কথা। তো আগে তোমরা নিজে থেকে চেষ্টা করে দেখো, যদি না পারো তাহলে এই ভিডিওটা আবার দেখো, পজ করে নাও এখন। তো চলো আমি অঙ্কটা করা শুরু করি। বলছে একটি সৈন্যদলে মোট যত সৈন্য ছিল তাহার 2/11 অংশ অশোকে মারা গেল, 2/15 অংশ যুদ্ধে নিহত হলো এবং অবশিষ্ট 22,600 জন সৈন্য পলায়ন করিল। তাহলে সেই দলে মোট কত সৈন্য ছিল? সেম অঙ্ক আগের বারের মতো না। আমরা এখন কি ধরে নেব না, মোট সৈন্য কত ছিল 1 অংশ, আমাদেরকে বার করতে হবে অবশিষ্ট কত অংশ সৈন্য পলায়ন করলো, সেই অবশিষ্ট অংশের সাথে আমরা 22,600টাকে মেলাতে পারবো। এখানে জন্য আছে, এখানে জোন হবে, সরি। তাহলে 22,600 জনটাকে আমরা মেলাতে পারবো। তাহলে দেখো এটা আবার সোজা অঙ্ক, যে ধরি মোট সৈন্য কত অংশ সমান সমান 1 অংশ, অশোকে মারা গেল কত, অশোকে মারা গেল 2/11 অংশ, ঠিক আছে। আর যুদ্ধে নিহত হলো, তোমরা লেখার পরীক্ষার হলে লিখবো আমার মতো করে, আমি যেরকমভাবে লিখে দিচ্ছি, যুদ্ধে নিহত হলো 2/15 অংশ। সুতরাং মোট না, সুতরাং অশোকে ও যুদ্ধে মোট নিহত হলো সৈন্য নিহত হলো কত অংশ, সেটা আমাদের বের করতে হবে। 2/11 যোগ 2/15, কারণ কি যতজন সৈন্য মারা গেল সেটার থেকে আমরা মোট যত সৈন্য ছিল সেটাকে বাদ দিয়ে দিলে তাহলেই আমাদের কত অবশিষ্ট সৈন্য পড়ে থাকবে যারা পালিয়ে গেছে। আশা করি অঙ্কটা বোঝা গেছে, খুব সোজা অঙ্ক। তাহলে 11 আর 15 লসাগু দেখো হয় না, 11 আর 15 তোমরা লসাগু করতে পারবে না, মানে কোনোটা দিয়ে যায় না, সেজন্য এর লসাগু কি হবে না, কোনো দুটোই আমাদের কি আসছে না, যাচ্ছে না, সেজন্য গুণ করে দিতে হবে। তাহলে 5 5 গুণ 1 1, তাহলে 5 5 গেছে 165। তাহলে 165 এখানে 15 দিয়ে গুণ হবে 30, আর এখানে 22, এত অংশ। তাহলে এখানে আমাদের বেরিয়ে গেল হচ্ছে 2 আর 5, 52/165 অংশ বেরিয়ে গেল হচ্ছে মোট কতজন নিহত হলো। তাহলে অবশিষ্ট সৈন্য কত, সুতরাং অবশিষ্ট সৈন্য সমান সমান 1 অংশের থেকে আমাদের কি করতে হবে না, যতজন মারা গেছে সেটাকে বাদ দিয়ে দিতে হবে। 52/165, 52/165 অংশ। তাহলে এখানে আমাদের কি বেরিয়ে গেল না 165, এখানেও 1 আছে বলে 165 বিয়োগ 52 এত অংশ। তাহলে এখানে আমাদের 3 5 থেকে 1 আর এখানে 113/165 অংশ। দেখো 2 থেকে 5 বিয়োগ করলে 2, 5 থেকে 6 1 আর এখানে 1, তাহলে 113/165 জন সৈন্য অবশিষ্ট ছিল যারা পালিয়ে গেল। তাহলে প্রশ্নানুসারে এতজন কতজন পালিয়ে গেছে বলে দিয়েছে 22,600 জন, আর আমরা অংশে বার করেছি 113/165। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি 113/165 অংশ সমান সমান 22,600 জন। আর আমাদের বের করতে হবে 1 অংশ, কারণ কি আমরা মোট সৈন্য কত ধরে নিয়েছি 1 অংশ। তাহলে 1 অংশ সমান সমান ভাগ হয়ে যাবে 3/1 6 5, তাহলে 22,600
গুণ উপরে চলে যাবে 1 6 5, নিচে 1 1 3, এখানে জোন হবে, এখানেও জোন হবে। তাহলে এখানে দেখো 113-র সাথে 2 গুণ করলে 2 2 6 হয়, তাহলে এটাকে 113-কে 113 আর এখানে 2 আর বাদ বাকি দুটো শূন্য পরে বসে যাবে। তাহলে মোট টোটাল কতজন না 200 গুণ 165 জন। তাহলে 200 গুণ 165টা আমরা কি করে নেব, 2 দিয়ে 165কে গুণ করব আর দুটো শূন্য পরে বসিয়ে দেবো। 5 2 10 0 হাতে আছে 1, 6 3 12 1 13 3 হাতে আছে 1, 2 2 আর 1 3, তাহলে 3 3 0 আর লাস্টের এই দুটো শূন্য বসে যাবে, এতজন। মানে মোট সৈন্য হচ্ছে গিয়ে 3 3 33,000 জন। আশা করি অঙ্কগুলো বোঝা গেছে। লাস্টের অঙ্কগুলো খুবই সোজা ছিল, একটু বুদ্ধি করে অঙ্কগুলো করলেই তোমরা খুব সহজেই অঙ্কগুলো পেরে যাবে। তো আজকে এই অবধি, আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। ওকে, তো তোমরা এরমভাবে অঙ্ক করতে থাকো, দিনে অন্তত পক্ষে 1.5 থেকে 2 ঘন্টা অঙ্কের জন্য সময় দাও। বিশেষ করে কেসিনাক ভালো করে করো, পরীক্ষায় তোমাদের কেসিনাক থেকেই মেন অঙ্কগুলো যে দেয়, খুব বুদ্ধির অঙ্ক। তো প্র্যাকটিস, এগুলো কিছুই না, প্র্যাকটিস করতে করতে তোমরা নিজেরাও পেরে যাবে অঙ্কগুলো। তো প্র্যাকটিস করতে থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অন্যান্য প্রশ্নমালার অঙ্কগুলো রিলেটেড যদি কোনো প্রবলেম থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও অন্যান্য সব কেসিনাক ক্লাস 5-এর প্লেলিস্ট সব ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, বা আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্ট সেকশানে তোমরা দেখতে পারো। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।